গদ্য সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম অরুণ চট্টোপাধ্যায়। তার জন্ম 1948। ভাস্কর উপাধ্যায় নামে বেশ কিছু কাজ করেছেন। পিতা নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মাতা আশালতা দেবীর প্রেরণায় তার সাহিত্য চর্চার হাতেখড়ি। এ যাবৎ তার মোট 2টি শিশু কিশোর গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশক শিশু মেলা, কলকাতা 47। প্রথমটি মিষ্টি মিষ্টি গল্প প্রকাশিত হয় 2002। মোট 7টি গল্পের এই গ্রন্থটি তার 5টা গ্রন্থ থেকে বেশ কিছু স্বতন্ত্র। ছোটদের মতো করে লেখা, ছোটদের মনের মতো লেখা, ভাষা সহজ ও সরল, ছোট ছোট বাক্যে কাহিনী বুননে তার মুনশিয়ানা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তার দ্বিতীয় গল্পগ্রন্থটি মিকি কোথায়, ছোটদের ভালো লাগার উপকরণে ঠাসা একটি উপন্যাসের ঢঙে একটি বড় গল্প। পথের এক নেড়ি কুকুরকে নিয়ে এই কাহিনী। কুকুরদের অভ্যাস, আচরণ, তাদের জন্মবৃত্তান্ত, বেড়ে ওঠা সবই আছে এখানে। তা সব বিজ্ঞান নির্ভর। তিনি একটি রুশ রূপকথা শারিক বিজ্ঞানভিত্তিক অনেক তথ্য পরিবেশন করায় গল্পগ্রন্থটি অন্য মাত্রা পেয়েছে। শিশুমেলা নামে তিনি একটি পত্রিকার সম্পাদনা করেন 1961 খ্রিস্টাব্দ থেকে। শিশুমেলার মুদ্রণ ও অলঙ্করণে উৎকর্ষতার জন্য 1979 সালে ভারত সরকার তাকে সার্টিফিকেট অফ মেরিট দিয়ে সম্মানিত করে। দাদু প্রণাম। আমরা আসছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ থেকে, আলোর ফুলকির পরিবার থেকে। কেমন আছো তুমি? ভালোই আছি। এই সময় এই মুহূর্তে অনেক রকম নানা অসুবিধা আছে, তার মধ্যে ভালো থাকতে হবে ভাই। আচ্ছা, আমাদের এখন পড়ার খুবই চাপ। তোমার ছোটোবেলায় তোমারও কি পড়ার এরকম চাপ ছিল? একদম ছিল না। তোমরা বিশ্বাস করতে পারবে না আমাদের ছোটোবেলাটা কি ছিল। আমাদের ছোটোবেলায় ছিল না টিভি, হাতে যে ফোন নিয়ে তোমরা সবসময় খেলা করো সেটা ছিল না। আমাদের সময় অনেক কিছু ছিল না, কিন্তু ছিল কি জানো, একটা ছোট্ট রেডিও ছিল। ওই রেডিওর গান শুনতাম, আর ছিল খেলার মাঠ। তোমার খেলার মাঠ নেই। আমাদের জন্য ছিল বিস্তীর্ণ খেলার জায়গা, ঘুরে বেড়াবার জায়গা, হাসি খুশির জায়গা। এখন আমাদের ছিল না, কিন্তু আবার পিঠে ব্যাগ। এই যে পিঠে ব্যাগ আর প্রতিযোগিতা, তোমাকে প্রথম হতে হবে। আর প্রথম তো একজন হয়। কেউ বলে না যে তুমি মানুষের মতো মানুষ হও। এটাই হচ্ছে আসল কথা। নিজের তোমার যেটা ভালো লাগবে সেটাই তোমাকে করতে হবে। আমাদের সময়, আমার ছোটোবেলাটা যদি তোমাদের বলি তাহলে তোমরা অবাক হয়ে যাবে যে এরকম ছোটোবেলা কারোর হয় নাকি। আমরা ছিন্নমূল, আমার বাবা শিক্ষক ছিলেন, আজীবন শিক্ষক ছিলেন। ওপার বাংলা থেকে আমরা শুধু হাতে একটু জামা কাপড় পরে শুধু আমরা এখানে এসেছি। এসে হ্যাঁ ভালো মানুষ হও এটা কেউ বলে না। এমনকি এখন আমি দেখেছি যেটা উচিত নয়, সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি মাকে বলে বা বাবাকে বলে, বাবাকে বেশি বলে না, মার সঙ্গে তাদের বেশি সময় থাকে, তো মাকে বলে মা দাঁড়াও না, ওকে নোটটা ও আসেনি, দিয়ে আসি না, তুই আমাকে নোটটা দিবি না কাউকে, তাহলে তুই কম পেয়ে যাবি, ও তো বেশি পেয়ে যাবে। এই যে জিনিসগুলো মা বাবাদের, এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। তা না হলে তুমি স্বার্থপর হবে। কারণ এখন হচ্ছে ছোটো ছোটো ফ্যামিলি হয়। আমরা 91 ফ্যামিলিতে মানুষ হয়েছি, সেজন্য আমরা জানি আমাদের ভাই বোনদের সঙ্গে কাদের সঙ্গে কীভাবে মানুষ হয়ে তাদের সঙ্গে কী করে ব্যবহার করতে হবে। কিন্তু এখন বাচ্চাদের কোনো দোষ দেবো না আমি, কেন পারিপার্শ্বিক অবস্থা এমন হয়েছে যে তারা হয়ে যাচ্ছে এরকম। এবং যার জন্য দেখবে মাঝে মাঝেই একটু বকাবকি করলে সে বাড়ি থেকে চলে যাচ্ছে, নদীতে ডুব দিচ্ছে, আর তাকে পাওয়া যাচ্ছে না। মর্মান্তিক একটা সমাজের উপরে এসেছি। কিন্তু আমাদের সময় কি সুন্দর সমাজ ছিল। আমরা
এই দেখো আমাদের যে আমরা আমাদের ছেলেবেলার কথা বললে আমি তোমাকে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, তোমার ভালো লাগবে, তুমি বলবে না যে আজে বাজে কথা বলছো। কিন্তু তোমরা আমার মতন বয়স হয়ে কী বলবে, এইটা যদি বিবেচনা করো তাহলে বুঝবে যে আমাদের সময় আর তোমাদের সময়টা কত তফাৎ ছিল। অনেক হাসি খুশি, অনেক ভালোবাসা, অনেক কিছু পেয়েছি। খেতে পেতাম না, কোনো কারোর চাকরি নেই, দাদাদের বাবার। তার আমার বাড়ির পাশে আমি যেখানে এর আগে থাকতাম একটা বড় একটা মাঠ, শস্য ক্ষেত্র ছিল। আমরা ওখানে যেতাম, গিয়ে কি বলতাম জানো, বলতাম যে এই যে শাক পাতাগুলো সব বেছে বেছে ওরা বিক্রি করবে, তো এই বুড়ো বুড়ো পাতা, এই পাতাগুলো বেছে বেছে ফেলে রাখছি, বলে এটা নিয়ে যাই, কী করবি, আমাদের ছাগল খাবে। ওটা সিদ্ধ করে আমি খেয়েছি আমরা। তো এই যে ব্যাপারটা কিন্তু আনন্দ ছিল, কখনো কষ্ট পাইনি, মনের যে আনন্দ ছিল, এবং ওই কথা বলে এখন খুব আনন্দ হয়। বলো। আমাদের এই যে শিশুমেলা পত্রিকা কিভাবে শুরু করেছিলে? শুরু করেছিলাম ছোটোবেলা থেকেই। আমি কিন্তু প্রথমে ক্লাস 5-এ ভর্তি হয়েছি, তার আগে ভর্তি হইনি। নিজে নিজে লেখা শিখেছি, ওই দেখে, বই দেখে, ক্যালেন্ডার দেখে। আর বই পাইনি তো বেশি, কোনো বইই পাইনি। আর তারপরে বাবা ইতিমধ্যে আমার বাবা চাকরি পেলেন একটা স্কুলে, সেটা মেদিনীপুরে বেশি দূর নয়, কোলাঘাটের পরের স্টেশনে ভোগপুর, ওখানে বাবা চাকরি পেলেন। ওখানে গিয়ে আমরা ভর্তি হলাম, কেননা শিক্ষকের ছেলেরা বিনা পয়সা পড়তে পারতো। আমি কোথায় ভর্তি হব, আমার ভর্তি হওয়ার তো টাকা লাগবে, তো বই কিনতে হবে, তো সেই জন্য মেদিনীপুরের ওখানে গিয়ে, এবং ওখানে একটা ছিল, ওই তোমার হোস্টেল ছিল, বোর্ডিং হাউস, ওখানে থাকতাম। ওখানে করতে করতে হঠাৎ আমার কাছে একটা বই এলো, ডাকে, রোশনাই। হ্যাঁ, তা সেই রোশনাইটা যখন আমার কাছে এলো, আমি দেখলাম, কেন আমার দাদা পাঠিয়েছে, আমার বড় দাদা, ওই দাদা ওখানে আছেন, মানে উনি পাঠিয়েছেন আমাকে, এবং গ্রাহক করে দিয়েছেন। মাসে মাসে দেখতাম রোশনাই, বাহ খুব সুন্দর তো। তারপরে গরমের ছুটি যখন হতো, তখন আমি এতে ওই বড়নগরে আসতাম, বড়নগরে থাকতাম তখন। হ্যাঁ, বড়নগরে আসতাম। তো বড়নগরে এসে আমার দাদা বললো যে কী রে, রোশনাই পেয়েছিস? বলে হ্যাঁ, খুব ভালো। বলে এর যে মালিক, সেই আমাদের কিছুটা দূরেই থাকে। মানে আমি যাবো, ঠিকানা দাও। আমি গেলাম, মৃণাল দত্ত, এশিয়া পাবলিশিং কোম্পানি যাদের, তাই মৃণালদার কাছে আমি গেলাম, গিয়ে দেখলে, মৃণালদা আমি একটা পত্রিকা করব। আগে আমরা একটা ছোট ওই হাতে লেখা পত্রিকা করেছিলাম, কচি পাতা নাম ছিল, খুব সুন্দর হতো পত্রিকাটা। তা আমরা পত্রিকা করবো। কী পত্রিকা করবে? ছাপা পত্রিকা করবে, করো। এই শুরু আমার। তখন ছিল রবীন্দ্র শতবার্ষিকী, 1961 সালে। চারদিকে খালি গান বাজনা, রেকর্ড বেরোচ্ছে, হচ্ছে, ওই একটা হই হুল্লোড় ব্যাপার, ওইখানে বের করলাম। এইটাই হচ্ছে আমার প্রথম শিশুমেলা বের ব্যাপার। এবং তখন আমরা একটা ছোট্ট চিঠি লিখলাম, কাকে? প্রেমেন্দ্র মিত্রকে। প্রেমেন্দ্র মিত্র অত বড় রাইটার, সে আবার কি রিপ্লাই কার্ড, দুটো জোড়া আর কি পোস্ট কার্ড পাওয়া যেত। একদিকে শিশুমেলাটা ছিল ওই রবার স্টাম্প, সেটা মেরে দিলাম যেখানে রিটার্ন আসবে। আর ওনাকে লিখলাম যে আমরা এই ক্লাস 7-8 পড়ি, আমরা একটা পত্রিকা বের করতে চাই, আপনি এটা লেখা দেন। উনি না 4-5 দিনের মধ্যে ওই রিপ্লাই কার্ডটা ফেরত পেলেন, একটা সুন্দর কবিতা লিখে। আমি অবাক হয়ে গেলাম, এইরকম একজন লোক শুধু চিঠি লিখলাম আর উনি দেবেন, এখন পাবে কারো কাছে? না, 7 বার গিয়েও পাবে না। তা এই জীবনটা তো ভাই এখন আর পাওয়া যাবে না, তোমরা কোনো দিন পাবে না আমার জীবনটা। দাদু, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো ছোটবেলায়? মেদিনীপুরে একটি স্কুল, ওটা হচ্ছে সাগরবাড় উচ্চ বিদ্যালয়। ওই স্কুলে আমি পড়াশুনো করেছি, এবং ওই স্কুলের পরিবেশ এত ভালো ছিল,
আমরা ফুটবল খেলতাম, ফুটবল মাঠ ছিল নিজেদের, ফুটবল খেলতে যেতাম, বোর্ডিংয়ে থাকতাম। তো এমন হতো কি ওই তখনকার দিনে না, এই যে টিউশন, কত তোমরা টিউশন সকালবেলা উঠে স্যারের বাড়িতে গেলে, আচ্ছা, তারপরে স্কুল থেকে এসে ম্যাম পড়াতে এলো, এইটা চলে তোমাদের। কিন্তু আমাদের সময় সব কিচ্ছু ছিল না। আমাদের স্কুলে কি হতো, আমরা বোর্ডিং, তো বোর্ডিংয়ে ঘরে ঠাসাঠাসি করে 7-8 জন করে থাকতাম, আর শোয়ার জায়গা হতো না। আমরা স্কুল ঘর একদম পাশাপাশি। তা স্কুল ঘর যে বেঞ্চিগুলো ছিল, সেই বেঞ্চিগুলো, সিট বেঞ্চিগুলো এক জায়গায় সাজিয়ে, মশা ছিল না, হ্যাঁ, ওই শুয়ে পড়তাম রাত্রিবেলা, একটা চাদর একটা এ নিয়ে। হার্ডশিপ ছিল, কিন্তু ভীষণ আনন্দ ছিল। বলুন তো, হার্ডশিপ কিছুতেই মনে হতো না তখন। সামনে একটা খাল, নদী বয়ে যাচ্ছে, জোয়ার ভাটা আছে, রূপনারায়ণের সঙ্গে, আর এর সঙ্গে যোগ কাঁসাই নদীর সঙ্গে যোগ। তা সেই জোয়ার ভাটা হতো, ওখানে স্নান করতাম, হুটোপুটি করতাম, এরকম ছিল। তা ওই স্কুল জীবনটা আমি কোনোদিন ভুলবো না, এবং ওই স্কুল জীবনের জন্যই আমার পত্রিকা এই বরাবর লেখা শুরু ওইখানের জন্য। কেননা আমি ক্লাস 9-10-এর মধ্যে সমস্ত সাহিত্যটা যা যা পড়া উচিত পড়ে ফেলেছি। বঙ্কিমচন্দ্র বলো, শরৎচন্দ্র বলো, হ্যাঁ, তারপরে নারায়ণ গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, অনেক পড়েছি। কারণ আমাদের যে টিচার ছিলেন, টিচার ইনচার্জ বাংলার, উনি আমাকে আমার লেখা দেখে, আমার দেখে, আমি কোনোদিন মুখস্থ করিনি কিছু, ওই পাঠ্যটা বইটা পড়েছি, পড়ে যার লেখা লিখেছি, তাতে মোটামুটি ভালো নম্বরই পেতাম। আচ্ছা, তোমার ছোটবেলার একটা মজার ঘটনা শোনাবে? একটা। যেটা ঘটনা বহুল জীবন আমার, কি বলি, চট করে মনে আসে না। আচ্ছা, আমার স্কুল জীবনের কথা বলি। সেখানে ধরো রবিবার দিন আমার বাবা টিচার ছিলেন, এবং ওই বোর্ডিং হাউসের ইনচার্জ ছিলেন, এক্সামিনেশন ইনচার্জ ছিলেন উনি। আচ্ছা, উনি শনিবার হলে বর্ণনগরে চলে আসতেন। আমরা 2 ভাই, আমার এক ওপরের ভাই আর আমরা দুজনে ওই বোর্ডিংয়ে থেকে যেতাম। আর বেশিরভাগ যে সমস্ত বোর্ডার ছিল, ছাত্রী নয়, ছাত্রীরা, আমাদের সঙ্গে 3টি মেয়ে পড়তো, কোড ছিল আমাদের ক্লাসে। তা ওরা তো বাড়ি চলে, ওরা বোর্ডিং নেই ওদের জন্য, ওরা বাড়ি যেত। এক একজন না 4 মাইল 5 মাইল দূর থেকে হেঁটে হেঁটে আসতো। তা সেখানে ওই যে শনিবারের পর থেকে আমাদের রাজত্ব, আমরা যে কী করতাম ওখানে, এমনকি ওই সামনের যে আমি বললাম না একটা খাল ছিল, মিদনাপুর কোস্ট ক্যানেল, ওখানে মাছ ধরতাম পর্যন্ত গিয়ে রাত্রিবেলা, হ্যাঁ। তারপরে ওখানে নৌকো বাঁধা থাকতো, খড়ের নৌকো, ওটা খুলে আমরা চালিয়ে চালিয়ে চলে যেতাম, এইরকম করতাম যারা কয়েকজন ছিলাম ওখানে। তা একবার কী হয়েছে, রোববার দিন, আর আমাদের হেডমাস্টার কোয়ার্টার থাকতেন পাশে। তা উনি কী করেছেন, দুপুরবেলা আমরা কী করতাম, ওখানে না ধরো ওই যে বেঞ্চি পেতে শোয়া, ওখানে একটা লেপ দিয়ে ঠিক একটা মানুষের মতন করে চাদর দিয়ে চলে যেতাম বাইরে। আচ্ছা, গিয়ে কী করতাম না, পাশে একটা মুদির দোকান ছিল, সেখানে হতো, ওই বিড়ি বানাতো সবাই, ওখানে গিয়ে রেডিও শুনতাম, অনুরোধের আসর, এইটা আমাদের রোববারে যেতেই হবে, অনুরোধ, এই করতাম। তা একদিন কি হয়েছে, স্যার এসছেন, দেখছেন কে কী করছে, দুষ্টুমি করছে কিনা, বাবা তো চলে এসছেন। হঠাৎ আমাদের ওই স্কুল ঘরটা খুলে দেখছেন শুয়ে আছে। উনি কুমার বলে আছে, হে কুমার, এখনও ঘুমোচ্ছ? বলে যেই তুলেছেন দেখছেন ডাস্টারটা নাকের মতন যেটা, স্যার ডাস্টার। উনি তো বুঝতে পেরেছেন এটা আমার কাজ, উনি আবার ঢাকা দিয়ে পাশের ঘরে গিয়ে সে দেখছে, হ্যাঁ। তারপর উনি চলে গেলেন। তারপরে বললেন একদিন, তারপরে আমার যেই ফিরলাম, হ্যাঁ, তোমার আজকে আছে হেড স্যার, কী করেন? আমার একটা সৌভাগ্য ছিল, জানি না, এই কালচারাল দিক দিয়ে আমরা অনেক কিছু করেছি। ওখানে দেয়াল পত্রিকা করেছি, যেন আমাকে সবাই ভালোবাসতো, এবং আমার বাবার জন্য হয়তো এইটা আমার একটা অগ্রাধিকার ছিল। তা উনি আর কিছু ডেকে জিজ্ঞেস করেন, যেমন খুবই
আর আমাদের একজন টিচার ছিলেন, বলছি, আমাদের একজন টিচার ছিলেন, খুব সুন্দর হাতে লেখা, করুণাময় সামন্ত। উনি কী করতেন, রুটিনটা মানে রুটিন, ওই মানে পরীক্ষার সূচি উনি সুন্দর করে লিখে বোর্ডে টানানো থাকতো, সুন্দর করে লিখে উনি এই বোর্ডটা করে দিতেন, এই সূচি। আর নিচে হেডমাস্টার বলে উনি রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় পাশাপাশি থাকতেন, এসে করে দিয়ে গেছেন, কালকে স্যার এসে সই করে দেবেন। তা আমার একটা মকসদ ছিল যে সই নকল করা তাদের। আমি কি করলাম, চক নিয়ে ওই KC দাস, কৃতিশচন্দ্র দাস, KC দাস লিখে দিলাম। আর দেখলাম যে স্যার এসে কী করেন। বা ঠিক যখন স্কুল শুরু হবে তখন আমি কী করলাম, দেখছি স্যার দেখলো, দেখে এই সইটা আমি কখন করলাম, ঠিক এই কথা, এই সইটা আমি কখন করলাম, করেছি, হ্যাঁ করেছি, করে চলে গেল। দাদু, তুমি অনেক এই বই লিখেছো, এই লেখালেখির বাইরে তুমি আর কিছু করেছো? অনেক কিছুই করেছি, যেরকম ছবি এঁকেছি, অনেক বইয়ের আমার ছবি আঁকা আছে, যেটা অবশ্য বেশি অনেকেই জানে না হয়তো। এমনকি শক্তি চট্টোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের একটা বই, সেই কবিতার বই, পুরো পাতা জুড়ে জুড়ে ছবি করা আছে। তা এই ছবিটা শিশুমেলার সূত্রেই আমার ছবি করার হাতে খড়ি। আমি শিশুমেলায় করতেও আমার কোনো শিক্ষা নেই, মানে কারো কাছে আমি ড্রয়িং শিখিনি। তোমরা যে যাও ড্রয়িং শিখতে, ওগুলো কোনো শিক্ষা হয় না। কিন্তু ওই যে দেখে দেখে কপি করো, বিভিন্ন জায়গায় আঁকার স্কুল হয়, ওগুলো কোনো স্কুলই নয়। কেননা ওইভাবে একটা ছবি দেখে ছবি আঁকাই না, তোমাকে প্রকৃতি আঁকতে হবে। তুমি ওকে আঁকো না, যেমন খুশি করো ওকে আঁকো, তখন তুমি কী করে ডাইমেনশনটা বুঝতে পারবে। একটা ডাইমেনশন আছে ছবি, ডাইমেনশনটা। তা সুতরাং ওইভাবে ছবি এঁকেছি, প্রচুর ছবি এঁকেছি আমি। আর ধরো, আমি ছোটোবেলায় খুব গান শুনতে ভালোবাসতাম, এমনকি তোমরা শুনলে বিশ্বাস করবে না, বিখ্যাত সমস্ত যারা, তার কেউ বাদ নেই তাদের না অনুষ্ঠানে আমি গেছি ছোটোবেলায় থেকে। ওই 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 8-10-9 বছর বয়স থেকে। আলাউদ্দিন খাঁ সাহেবের নাম শুনেছো? তার শুনেছি। আলী আকবর খাঁ, তারও আমি গান শুনেছি সামনে বসে। ওই সময় সুযোগ ছিল, কারণ আমি যেখানে থাকতাম তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরে ওনারা আসতেন। তা এটা একটা ব্যাপার। আর তারপরে চাকরি সূত্রে আমি গ্রামোফোন কোম্পানিতে চাকরি করেছি বহুদিন, সেটা হচ্ছে বিজ্ঞাপন বিভাগে। এবং তাদের কাজই হচ্ছে যেসব বিজ্ঞাপন হবে, তারপরে যে ধরো LP রেকর্ড হয়, তার পেছনে কী কী যাবে। আর একটা দ্বিমাসিক পত্রিকা ছিল রেকর্ড সঙ্গীত, সে পত্রিকাটা আমি দেখাশুনো করতাম, এডিটোরিয়াল আমি ছিলাম এডিটোরিয়ালে। এবং ওই সূত্রে আগে শুধু স্বরলিপি ছাপা হতো ওই বইয়ে, কিন্তু আমি যাওয়ার পর আমি সাক্ষাৎকার শুরু করলাম শিল্পীদের সঙ্গে। এই আমার সঙ্গীত নিয়ে লেখার সূত্রপাত। আমার এই বাংলার এমন কোনো মহান শিল্পী নেই যাদের সঙ্গে আমার সাক্ষাৎকার আছে, তাদের বাড়িতে গিয়েছি একাধিকবার। এইটা আমার কাছে ভীষণ বড় একটা পাওনা, ভীষণ বড় পাওনা। তা এবং এই সূত্র ধরে একদিন সাগরময় ঘোষ দেশ পত্রিকা, উনি আমাকে ডেকে পাঠালেন। আমি তার আগে সাগরময় ঘোষের সাথে পরিচয় আছে, কিন্তু আমি যে উনি জানতেন না। তারপরে উনি আমাকে লেখালেন দেশ পত্রিকা। আমি প্রচুর সঙ্গীত বিষয়ক, আনন্দবাজারে প্রচুর সঙ্গীত বিষয়ক লেখা লিখেছি। এই লেখালেখি করা তোমাকে কে শিখিয়েছে? শেখাতে হয় না কাউকে, কোনো জিনিস শেখাতে হয় না। আমাদের ওই বড়নগরের বাড়ির পাশে একটা, বললাম না, বিশাল একটা ছিল, ওই সবজি বাগান ছিল। ওখানে সব যখন শীষ পালনগুলো বড় বড় হয়ে উঠত, ওখানে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি এসে বসতো, খেত। তো আমি একদিন, তখন আমার হাতে মানে লেখাপড়া যায় না, স্কুলে যাইনি কোনোদিন, আমি একদিন দেয়ালের গায়ে লিখলাম, একটা টয়া পাখি, রসিকারটা দিইনি, টয়া পাখি গাছে বসেছে, কি ভালো লাগছে, এইটুকু লিখেছে। ওইটা আমার প্রথম লেখা।
আর তারপরে আর যা লেখা শিশু মেলা থেকে শুরু হয়েছে। আচ্ছা দাদু, এই যে বরানগরে থাকতেন বললেন, এই গড়িয়াতে কবে আসলেন বা এখানে কবে বাড়ি করলেন, এখানে চলে আসলেন? সে একটা কর্মনাশা দিন ছিল তখন। তখন ছিল নকশাল আন্দোলন, 1971 সাল। আমার দাদা, দুই দাদা ওপরে, ওরা একটু পার্টি করত। আর তখন পার্টি করো মানে একটা পার্টি, এখন তো সবাই পার্টি করে, একটা পার্টি তাদের হয়ে কাজ করতো কি সমাজসেবামূলক কাজ করতো। ওই যখন হবে পক্স হবে, তখন তাদের সেই ডাক্তার একটা ইউনিট করে সব বস্তিতে দেওয়া, কার কি হলো, কারোর অ্যাম্বুলেন্স লাগবে, এইটা কাজ। কিন্তু তকমা ছিল তারা একটা রাজনৈতিক দলের, তখন শাসন ছিল অন্য পার্টি। একবার ঠিক হয়েছে, তোমরা জানো না, এরা বড়রা তারা জানে যে বরানগরে প্রচুর লোককে মেরে ফেলা হয়েছিল রাত্রিবেলা। একটা চিহ্নিত করা হয়েছিল বাড়ি, চিহ্নিত করে মেরে মেরে গঙ্গায় নাকি ভাসিয়ে দেওয়া হয়েছিল বলা হয়, এবং কিছুটা অবশ্যই সত্যি। তা সেই চিহ্ন আমাদের বাড়িটাই ছিল। সেটা আবার আমাদের যারা চিহ্নিত করেছে তারাই গোপনে বলেছে, দেখ ভাই তোরা চলে যা, তাহলে হবে না। ধরো দাদা দুজন চলে আসবে, তাহলে হবে না, ওরা নেই তোদের মারি। একদিন রাত্রির বেলা, আমি তখন চাকরি করি, একদিন রাত্রির বেলা ভোর রাত্রে দুটো লরি ডাকা হলো, সমস্ত জিনিসপত্র যাবতীয় যা ছিল লরিতে ভরা হলো। লরি করে আমরা এই দিকে এলাম। এসে এখানে আমার দুই মামার বাড়ি আছে আর আমার বড়দার শ্বশুর বাড়ি আছে, তাদের বাড়িতে ভাগ ভাগ হয়ে মাস ছয়েক ছিলাম। তারপরে এই আচ্ছা, ছোটবেলার কথা তো অনেক শুনলাম। বলো। আপনার এখন অনেকটাই বয়স হয়েছে, মনের দিক থেকে হয়তো হননি, কিন্তু সারাদিন আপনি কি করেন, মানে আপনার রুটিনটা কি, কিভাবে কাটান সারাদিন? রুটিন হচ্ছে পরিবারের সঙ্গে আছি। ছোটবেলার অনেক কথাই আমরা শুনলাম। আমি জানতে চাইছি যে আপনার এখন অনেকটাই বয়স হয়েছে, মনের দিক থেকে হয়তো হননি, কিন্তু সারা দিনটা আপনি কিভাবে কাটান, মানে আপনার রুটিনটা কি, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি করেন? সকাল থেকে রাত সকাল থেকে রাত পর্যন্ত আছি, কাজ করছি। এবং আমার একটা ওই প্রেস আছে, আমাদের পারিবারিকই ছিল, সেটা ওই করোনার পর থেকে ওখানে যেখানে আমাদের ইউনিট ছিল সেটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেশিন নষ্ট হয়েছে অনেকগুলো, সেটা এখানে এনেছি। এইখানেই আমার ভাইজি আসে, ও বিয়ে হয়ে গেছে, ও কাছেই থাকে, ও আসে, এই কাজটা করি। আর যেটা করি সেটা হচ্ছে যে প্রচুর ফোন আসে আমার কাছে, ওই আনসারদারদের এদের ওদের সব আসে। আর বেশিরভাগই অনেকেই বলে লিখছেন না কেন, লিখুন। হ্যাঁ লিখবো বলে বেশি লোকেই আমি লিখতে পারছি না এখন বেশি। হ্যাঁ, এই যে এখনই আমাকে বলবো আমার লেখা কোথায়, কিন্তু আমি দেবো নিশ্চয়ই, আমি 10-12 জনকে আমি দেবো এবার লেখা, কয়েকদিনের মধ্যেই লিখবো, এই লেখাগুলো করি। আর গান শুনি। দাদু, তুমি বেশ কিছু গল্প লিখেছো, তার মধ্যে তোমার মিকি কোথায় গল্পের গ্রন্থটা একেবারে অন্যরকম। এটার প্লট সম্বন্ধে যদি কিছু বলো। আসলে ধরো ওটা বোধ হয় 1904 সালটালে, আর না 2008-এর বোধ হয় ওটা বেরিয়েছিল গণশক্তিতে। তা আমি, আমাদের পাশে একটা বড় মাঠ আছে, এখনও আছে সেটা, সেই মাঠে সকালবেলা বেরোতাম, একটু চারদিকে ঘুরে এসে ওখানে বসতাম। কেননা ওখানে সব যারা হচ্ছে কুকুর ভালোবাসে তারা সমস্ত বিভিন্ন ধরনের কুকুর নিয়ে এখানে আসতো। কেউ খেলাধুলো করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার বল ছুঁড়ে দিচ্ছে। আমার ভীষণ ভালো লাগতো ওগুলো। ওই ভালো লাগা থেকে আমি রোজ ওখানে বসতামই। ভালো লাগার থেকেই আমি কুকুর সম্বন্ধে জানার একটা কৌতূহল হলো। তখন আমি নানান বই জোগাড় করলাম, কুকুরের মেডিসিন কী আসবে, অমুক হলে কী হয়, তাদের নানা রকম জিনিস।
এবং কুকুর নিয়ে কী সব কাহিনী হতে পারে, সব সারা পৃথিবী জুড়ে কাহিনী আছে। তো যেরকম হিটলারের কাহিনী আছে, ওই বইটা পড়লে দেখবে তুমি, ওখানে সব কিছু আছে। হিটলার তার যে বাহিনী ছিল, যে সৈন্যবাহিনী, তাদের কী করতো, ছোটোবেলায় যখন তাদের নতুন ঢোকা হলো, একটা করে কুকুর তাদের পেট দিয়ে দিত, এটা তুমি পোষো। পুষে ট্রেনিং যেই শেষ হলো, দেন শুট হিম নাও, ওই কুকুরটাকে বলতো শুট হিম নাও। যে শ্যুট করতে পারতো না তাকে বের করে দিত, কেননা সে নৃশংস হয়নি। এই যে গল্পগুলো, আরেকজন আমি বলে যাচ্ছি এখন, অনেকদিন আগেকার লেখা, আরেকজন পৃথিবীর বিখ্যাত লোক, সে ডুবে যাচ্ছিল, একটা কুকুর তার পেট গিয়ে তাকে টেনে নিয়ে চলে এলো। এইগুলো দেখে বলে বাহ, এত সুন্দর জিনিস লেখা যায়। তখন আমি ভাবলাম, ভেবেই যাচ্ছি লেখা যায়, লিখছি না। 2 বছর কেটে গেল। তারপরে একদিন গণশক্তি থেকে একটা চিঠি এলো, এবার শারদ সঙ্গে তোমার একটা গল্প চাই। ঠিক আছে, লিখে দেবো। তো যিনি এডিটার, তিনি খালি ফোন করেছেন, অরুণ কী হলো, দিন দিচ্ছি। ওই যে লেখাটা শুরু করলাম, আমি যে বইটা ছোট বই, ওটা আরও 4 গুণ হতে পারে, কিন্তু হলে কী হবে, তখন যেন মনে হবে যে কুকুর সম্বন্ধে একটা তথ্যপূর্ণ বই দিতে চাইছে, কিন্তু তা না, একটা গল্পের বই ওটা। এরকম আমার অনেক ইতিহাস আছে, কী করে গল্প লিখলাম, এটা নানান ধরনের মানে সূত্র পাওয়া যায়। পৃথিবীতে চেয়ে দেখো তুমি, কোনো না কোনো সূত্র তুমি পেয়ে যাবে গল্প লেখার। দাদু, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ভালো থাকো। তোমাদেরও আমি আশীর্বাদ জানাচ্ছি, এত সুন্দর একটা মুহূর্ত তুমি আমাকে উপহার দিলে, তোমার সবাই।